প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের এসএসসি যারা 2027 সালের শিক্ষার্থীরা আছো এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের ব্যাংকিং সাইড থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসতে পারে। তো কি কি প্রশ্ন তোমার পরীক্ষায় খুবই কমন পেয়ে যাবে তুমি, বা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আমাদের এই ত্রয়োদশ অধ্যায়ের প্রথম পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং কেন্দ্রীয় ব্যাংক কেন গঠন করা হয়, এর পেছনে যে উদ্দেশ্যগুলো আছে, এই টপিকটা থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসতে পারে সেইগুলো নিয়েই থাকছে আজকের ক্লাসটি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে আমাদের দেশে লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট এই কথাটির অর্থ হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল, ঋণের শেষ আশ্রয়স্থল। তাহলে দেখো, আমাদের দেশে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংককে, সেই প্রশ্নটাই কিন্তু এখানে করা হয়েছে। এবং আমরা জানি আমাদের দেশে বলো বা যে কোনো দেশে বলো, ঋণের শেষ আশ্রয়স্থল হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংক বলতে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বলা হয় বাংলাদেশ ব্যাংককে। তাহলে এখানে আমাদের লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলা হয় বাংলাদেশ ব্যাংককে। তাহলে লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলতে বোঝানো হয় ঋণের শেষ আশ্রয়স্থল, অর্থাৎ যে আশ্রয়স্থল থেকে বা যেখান থেকে আমরা সবার শেষে ঋণটা পেয়ে থাকি। ধরো তুমি কোনো একটা বাণিজ্যিক ব্যাংকের একটা ম্যানেজার, এখন তুমি তোমার আশেপাশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেগুলো থেকে ঋণ পেলে না বা সেখান থেকে অর্থ সাহায্য পেলে না, তাহলে সবার শেষে যে আশ্রয়স্থল বা সবার শেষে তুমি যার কাছে যাবে সেটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে ঋণের শেষ আশ্রয়স্থল হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ব্যাংক সরকারের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে এবং বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে। এখন দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ব্যাংকটি কোন ধরনের ব্যাংক। দেখো, যে ব্যাংক সরকারের সব অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের হয়ে যত কর্মকাণ্ড আছে সব কিছু যারা করবে তাদেরকে আমরা বলে থাকি কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে এ ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংককেই বোঝানো হয়েছে। এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন। এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে। তো এখানে বলছে অন্বেষা ব্যাংক তার নগদ টাকার প্রয়োজনে দিশারি ব্যাংককে আবেদন করলো। দেখো, এখানে অন্বেষা ব্যাংক এটা একটা বাণিজ্যিক ব্যাংক, আবার দিশারি ব্যাংক এটাও কিন্তু একটা বাণিজ্যিক ব্যাংক। মানে একটা বাণিজ্যিক ব্যাংক আরেকটা বাণিজ্যিক ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন করলো, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। দিশারি ব্যাংক অন্বেষা ব্যাংককে ব্যাংকিং জগতের নীতি নির্ধারক আস্থা ব্যাংকে আবেদনের পরামর্শ দেয়। দেখো, দিশারি ব্যাংকের কাছে আবেদন করার পরে দিশারি ব্যাংক সেই টাকাটা দিতে পারলো না। এখন দিশারি ব্যাংক অন্বেষা ব্যাংককে কি পরামর্শ দিচ্ছে? সে বলছে যে তুমি ব্যাংকিং জগতের যে নীতি নির্ধারক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এখানে যে আস্থা ব্যাংকের কথা বলা হয়েছে এটা হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আস্থা ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্বেষা ব্যাংক, দিশারি ব্যাংক দুইটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আর এই দিশারি ব্যাংক যখন আবার অন্বেষা ব্যাংককে বলল যে ব্যাংকিং জগতের যে নীতি নির্ধারক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে তুমি আবেদন করো, তাহলে তুমি হয়তো বা এই ঋণটা পেতে পারো। তাহলে এখানে এই যে আস্থা ব্যাংক, এই আস্থা ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছি কোনটা কোন ধরনের ব্যাংক। এখন দেখো, 3 নম্বর প্রশ্নে বলছে দিশারি ব্যাংকের প্রধান কাজ কি। দিশারি ব্যাংক যেহেতু বাণিজ্যিক ব্যাংক,
তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজগুলো কি কি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গঠন করা, ঋণ প্রদান করা, মূলধন গঠন করা, এই সব কিছু। তাহলে এখানে আমরা দেখি মূলধন গঠন, মূলধন বিনিয়োগ, অর্থ স্থানান্তর, শিল্পায়ন, এই যে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা অপশনই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বিশেষ কাজ। তাহলে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজটা কি? প্রধান কাজ হলো মূলধন গঠন করা। এবার চলে আসি 4 নম্বর প্রশ্ন, আস্থা ব্যাংক হলো। এখানে দেখো আস্থা ব্যাংক আমরা একটু আগে দেখেছি, আস্থা ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে বা কেন্দ্রীয় ব্যাংকের যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে সেই সংজ্ঞার মধ্যে কি কি বিষয় আসে সেটা আমরা একটু দেখি। এখানে বলছে সকল ব্যাংকের ব্যাংকার। হ্যাঁ, অফকোর্স এখানে আস্থা ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। তারপর দেখো পরবর্তীতে বলা হয়েছে ঋণের শেষ আশ্রয়স্থল। হ্যাঁ, আমরা কিন্তু একটু আগে 1 নাম্বার প্রশ্নেও পড়েছি যে কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের শেষ আশ্রয়স্থল। এবং সবার শেষে বলছে আস্থা ব্যাংক হলো নিকাশ ঘর। আস্থা ব্যাংক নিকাশ ঘরেরও কিন্তু কাজ করে থাকে। তাহলে আমাদের এখানে আস্থা ব্যাংকের ইনফরমেশন যদি আমরা বলতে চাই যে আস্থা ব্যাংক হলো, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটাই বলতে পারি, কারণ একটু আগেই আমরা দেখেছি আস্থা ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, আবার নিকাশ ঘরেরও কিন্তু কাজ করে থাকে। তাহলে তিনটা কাজই কিন্তু সে করে থাকে। এরপর চলে যাই 5 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি দেশের মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালনা করে? এই প্রশ্নটা খুবই সহজ। দেশের মুদ্রা বাজারকে গঠন করবে, পরিচালনা বলতে গঠন সংক্রান্ত কাজগুলো সে সকল কিছু করে দিবে। তাহলে মুদ্রা বাজার গঠন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবং যদি আমরা বাংলাদেশের কথা বলি তাহলে বাংলাদেশ ব্যাংকই হচ্ছে বাংলাদেশের জন্য কেন্দ্রীয় ব্যাংক। 6 নম্বর প্রশ্ন, বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত? বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য দেখো একটা দেশে যখন বৈদেশিক মুদ্রা লেনদেন করার দরকার পড়ে, যেমন এই যে ডলার এক্সচেঞ্জের একটা ব্যাপার আছে, ফরেন কারেন্সির একটা ব্যাপার আছে, এই সব কিছু করে থাকে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে যেহেতু আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে পড়ছি, এটা তাহলে অ্যান্সার হবে কেন্দ্রীয় ব্যাংক। এরপর দেখো 7 নাম্বার প্রশ্ন, দেশে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কোন ব্যাংকের? একটা দেশে যাতে ঋণের পরিমাণটা অনেক বেশি না বেড়ে যায়, এই জিনিসটাকে অর্থাৎ এই ঋণের পরিমাণটাকে নিয়ন্ত্রণে রাখে কে? কেন্দ্রীয় ব্যাংক। এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান কাজ বা সাধারণ কাজ আমরা বলতে পারি। তাহলে ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বা ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। সো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম যেহেতু বাংলাদেশ ব্যাংক, তাই আমরা এখানে অ্যান্সার করব বাংলাদেশ ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কোথায় জমা রাখতে হয়? দেখো প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককেই একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় এবং সেটাকে আমরা বলে থাকি বিধিবদ্ধ রিজার্ভ, বিধিবদ্ধ রিজার্ভ অথবা বাধ্যতামূলক রিজার্ভও কিন্তু বলা যায়। তাহলে দেখো এই রিজার্ভটা প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককেই জমা রাখতে হয়। তাহলে এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ব্যাংক। 9 নম্বর প্রশ্ন, দেশের ব্যাংকিং সমাজে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কে? আমরা কিন্তু একটু আগে পড়েছি নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কে? নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংকই হচ্ছে আমাদের দেশের জন্য কেন্দ্রীয় ব্যাংক। তারপর চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংককে কত সালে কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়? বাংলাদেশ ব্যাংককে কত সালে কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়? দেখো এখানে এই যে বলা হয়েছে কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে, অর্থাৎ কত সাল থেকে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংক অথবা আমাদের দেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটার ব্যবহার করা শুরু করেছি। দেখো আমাদের বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন বা অধ্যাদেশ যেটাকে আমরা বলি, সেই অধ্যাদেশটা চালু হয়েছে 1972 সাল থেকে, কিন্তু আমরা কেন্দ্রীয় ব্যাংকের সকল কার্যক্রম শুরু করেছি 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে ক।
1971 সালের 16ই ডিসেম্বর। এরপর চলে যাচ্ছি 11 নং প্রশ্ন। 11 নং প্রশ্নে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ কোনটি? সাধারণ কাজ বলতে আমরা সাধারণত প্রধান কাজকে বুঝি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মেইন যে কাজগুলো সেটা কোনটা, এটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দেখো সাধারণ কাজ বলতে একদম বাধ্যতামূলক যে কাজ বা কেন্দ্রীয় ব্যাংক যেটা সর্ব ব্যাংকের জন্য করে থাকে সেটা আমরা বলতে পারি। তো এখানে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করা। আমরা কিন্তু একটু আগেই পড়েছি যে ঋণ নিয়ন্ত্রণ করা এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান কাজ বা সাধারণ কাজ। এরপর চলে যাই পরবর্তী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা একটু উদ্দীপকটা দেখি। পদ্ম বাংলাদেশের একটি জনকল্যাণমুখী এবং অমুনাফাভোগী ব্যাংক। সর্বসাধারণের মঙ্গল নিশ্চিত করা এবং অর্থনীতিকে মজবুত করাই ব্যাংকটির উদ্দেশ্য। দেখো যখনই আমরা এই কথাটা দেখব জনকল্যাণমুখী এবং অমুনাফাভোগী একটি ব্যাংক, এটা দেখার সাথে সাথে আমরা বুঝে ফেলবো যে এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে জনকল্যাণমুখী অমুনাফাভোগী একটা ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ করা এবং এটা অমুনাফাভোগী, অর্থাৎ এই ব্যাংক কখনো মুনাফা অর্জন করে না। বাণিজ্যিক ব্যাংকগুলো যেমন মুনাফা অর্জন করে ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় ব্যাংক কখনোই কিন্তু মুনাফা অর্জন করার জন্য গঠিত হয় না। এটা শুধুমাত্র জনকল্যাণ বা অর্থনীতিকে নিশ্চিত করার জন্য বা অর্থনীতির অবস্থাটাকে সচল রাখার জন্য সবসময় পরিচালিত হয়। তাহলে 12 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ব্যাংকটি কি হবে? তাহলে দেখো উদ্দীপকের ব্যাংকটা আমরা বুঝতেই পারছি এটা যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সো অবশ্যই এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংক। তারপর চলে যাই 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ব্যাংকটির অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকের ব্যাংকটির অন্যতম উদ্দেশ্য মুদ্রাবাজার গঠন এবং নিয়ন্ত্রণ করা। দেখো মুদ্রাবাজার গঠন করবে এবং নিয়ন্ত্রণ করবে। মুদ্রাবাজার সরাসরি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে না, মুদ্রাবাজার পরিচালনাকারী অনেক প্রতিষ্ঠান আছে, যেমন বাণিজ্যিক ব্যাংক একটা আছে, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলো আছে, বীমাকারী প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান যারা আছে সবাই মিলেই সাধারণত এই মুদ্রাবাজারটাকে পরিচালনা করে। তাহলে এখানে মুদ্রাবাজার গঠন করবে এবং পুরোটাকে নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করে না কিন্তু পুরোটাকে নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণ কে কোথায় কখন কি করবে সেই সম্পূর্ণ কন্ট্রোলটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই করে থাকে। তাহলে এটার অ্যান্সার হবে ক। তারপর চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প্রধানকে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প্রধান বলতে বোঝানো হয়েছে এখানে বাংলাদেশ ব্যাংকের হেড কে, অর্থাৎ সবার উপরে টপে কে আছে বা টপে কোন পোস্টটা আছে। বাংলাদেশ ব্যাংকের সবার উপরে যে আছে বা সবার প্রধানে যে আছে সে হলো গভর্নর। দেখবে এই জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা নোটে বাংলাদেশে প্রচলিত যতগুলো নোট আছে প্রত্যেকটা নোটে লেখা আছে গভর্নর এবং গভর্নরের একটা সিগনেচার কিন্তু দেওয়া থাকে। ঠিক বাংলাদেশ ব্যাংক লেখার মাঝখানটাতেই কিন্তু গভর্নর এবং গভর্নরের সিগনেচারটা দেওয়া থাকবে এবং এটা প্রত্যেকটা নোটের জন্যই কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, তাহলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প্রধান অর্থাৎ সবার উপরে যে আছে সে হলো গভর্নর। তারপর চলে যাই 15 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কি জাতীয় প্রতিষ্ঠান? আমরা কিন্তু এটা একটু আগেই পড়েছি, কেন্দ্রীয় ব্যাংক হলো অমুনাফাভোগী একটা প্রতিষ্ঠান, অর্থাৎ এটা কখনোই মুনাফা ভোগ করবে না বা মুনাফা অর্জন করার জন্য গঠিত হবে না। এখানে কখনো মুনাফা হয়ও না, শুধুমাত্র দেশের অর্থনীতির বিভিন্ন গঠন, অর্থনীতির বিভিন্ন উন্নয়নের জন্য, সরকারের উন্নয়নের জন্য এবং পুরো দেশের ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য এই কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংকের মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। যে প্রতিষ্ঠানগুলোর মেইন উদ্দেশ্য জনকল্যাণ করা সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু কখনোই মুনাফা অর্জন করে না, তাহলে এটা অবশ্যই অমুনাফাভোগী একটা প্রতিষ্ঠান। তাহলে এরপর চলে যাই 16 নম্বর প্রশ্ন, নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কোন ব্যাংক? এটাও কিন্তু আমরা একটু আগে পড়েছি, নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে এই যে 4 নম্বর অপশন কেন্দ্রীয় ব্যাংক। তারপর চলে যাই 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
বাংলাদেশ ব্যাংক এক ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত বলতে বোঝানো হয় যেটা সবসময় নিজস্ব কিছু নিয়ম থাকবে, নিজস্ব অধ্যাদেশ থাকবে, যেই অধ্যাদেশ অনুযায়ী সেটা পরিচালিত হবে। হ্যাঁ, এখানে সরকারের কথা মতোও চলবে, অর্থাৎ সরকারের বিভিন্ন নিয়মকানুন পালন করবে, আবার নিজস্ব কিছু নিয়মকানুন থাকবে যে নিয়মকানুন অনুযায়ী তারা নিজের মতো করে চলতে পারবে, এই অধিকারটা তাদের মধ্যে থাকবে। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলি। যেমন বাংলাদেশ ব্যাংক একটা স্বায়ত্তশাসিত ব্যাংক, কারণ এটার নিজস্ব অধ্যাদেশ আছে এবং সেই অধ্যাদেশ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয়। এখানে সরকারও কিন্তু ভূমিকা রাখে, সরকারের বিভিন্ন নিয়মকানুনও পালন করে, সরকারকেও এটা সাহায্য করে থাকে, কিন্তু এদের আলাদাই কিছু নিয়মকানুন থাকে যেটা রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হয় এবং রাষ্ট্রপতি কর্তৃক এটা অনুমোদিত হয়, এবং সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা সাধারণত স্বায়ত্তশাসিত বলি, যেখানে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকে। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংকও সেরকম স্বায়ত্তশাসিত ব্যাংক। তারপর 18 নং প্রশ্ন, কোন ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন এবং নির্গমন নিয়ন্ত্রণ করে? বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ বা বৈদেশিক মুদ্রার যে বিনিময়, এটা কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এখানে বৈদেশিক মুদ্রার আগমন নির্গমন, আগমন বলতে বোঝানো হয় আসা এবং নির্গমন হচ্ছে যাওয়া। তাহলে কতটুকু টাকা আসবে, কতটুকু যাবে, অর্থাৎ পুরো লেনদেনটাই নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে অ্যান্সার হবে বাংলাদেশ ব্যাংক। 19 নম্বর প্রশ্ন, সংগঠিত মুদ্রাবাজার গঠন কোন ব্যাংকের অন্যতম উদ্দেশ্য? সংগঠিত মুদ্রাবাজার গঠন, দেখো মুদ্রাবাজার গঠন করে কোন ব্যাংক, এটা কিন্তু আমরা একটু আগে পড়েছি। মুদ্রাবাজার গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাবাজার গঠন প্লাস মুদ্রাবাজারের পুরো নিয়ন্ত্রণটাই কিন্তু থাকে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। 20 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি? কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে বা কেন্দ্রীয় ব্যাংকের যে কাজগুলো সেগুলোর মূল উদ্দেশ্য কি? এটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম পার্ট আমরা বলতে পারি, বা ধারণার মধ্যে কিন্তু এটা চলে আসে। আচ্ছা, তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ঋণ নিয়ন্ত্রণ করা, অফকোর্স ঋণ নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এটা মূলত গঠিত হয়। মূলধন গঠন কখনোই কেন্দ্রীয় ব্যাংক করে না, মূলধন গঠন করার কাজ হলো বাণিজ্যিক ব্যাংকের। তাহলে মূলধন গঠন এটা আর হচ্ছে না, তাহলে অ্যান্সার কি হবে? ঋণ নিয়ন্ত্রণ এবং নিকাশ ঘর হিসেবে কাজ করা। দেখো নিকাশ ঘর হিসেবেও কিন্তু কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, আমরা একটু আগেই পড়েছি ঋণ নিয়ন্ত্রণ করে, তারপরে আবার নিকাশ ঘরের দায়িত্বও পালন করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কখনোই মূলধন গঠন করবে না, মূলধন গঠন করার কাজ কখনোই কেন্দ্রীয় ব্যাংকের নয়, এটা সম্পূর্ণই বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। তাহলে এখানে অ্যান্সার হবে গ 1 এবং 3। তারপর 21 নং প্রশ্নে চলে যাই, মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কোন ব্যাংককে? মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কোন ব্যাংককে? দেখো যেহেতু বাণিজ্যিক ব্যাংক, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের গঠন করে, নিয়ন্ত্রণ করে, সব কিছুই করে থাকে, তাই মুদ্রা বাজারের অভিভাবক বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে। তাহলে এটার অ্যান্সার হবে 3। তারপর চলে যাই 22 নং প্রশ্ন, দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক। দেখো নিয়ন্ত্রণ করতে পারবে শুধু সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো পরিচালনা করতে পারে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো মুদ্রা বাজারের একটা অংশ আমরা বলতে পারি, কিন্তু বাণিজ্যিক ব্যাংক কখনোই মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। তাই এখানে আমরা অ্যান্সার বলতে পারি ক, অর্থাৎ সরকার এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে খ। এরপর চলে যাচ্ছি 23 নং প্রশ্নে। 23 নং প্রশ্নে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে। কেন্দ্রীয় ব্যাংক কখনোই চেকের কোনো লেনদেন করে না, অর্থাৎ এখানে কেউ যেহেতু টাকা পয়সা জমা রাখে না, টাকা পয়সা লেনদেন করে না কেন্দ্রীয় ব্যাংকে, আমরা গ্রাহকরা কখনোই কেন্দ্রীয় ব্যাংকে কোনো লেনদেন করতে পারি না। তাই কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিনিময় মাধ্যমের মধ্যে চেকের কোনো বিষয় নেই, অর্থাৎ চেক দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কখনো লেনদেন করে না। তবে যেটা লেনদেন করে সেটা হচ্ছে মুদ্রা এবং বিভিন্ন ধরনের বিল থাকে প্লাস হুন্ডি।
এই দুইটার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক চাইলে বিনিময় করতে পারে বা তার বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা, হুন্ডি এই বিষয়গুলো সে ব্যবহার করতে পারে। তারপর চলে যাই 24 নং প্রশ্ন, ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কাজ? ঋণ নিয়ন্ত্রণের কিন্তু একটু আগে আমি বলেছি এটা হলো এক ধরনের প্রধান কাজ, এবং প্রধান কাজ বলতে আমরা সাধারণ কাজকেও কিন্তু বুঝে থাকি। তাহলে ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অথবা সাধারণ কাজ, বাকিগুলোর মধ্যে কিন্তু এটা পড়ছে না। এরপর চলে যাই 25 নং প্রশ্ন। 25 নং প্রশ্নে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রি করে। প্রতিষ্ঠানটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি অনুসরণ করছে? দেখো, যখনই খোলা বাজার কথাটা বলা হবে, খোলা বাজার দেখার সাথে সাথে আমরা বুঝে ফেলবো এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা খোলা বাজার নীতি, এবং খোলা বাজার নীতি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নীতি, যেই নীতিটা অ্যাপ্লাই করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে খোলা বাজার নীতি, এবং খোলা বাজার নীতি বলতে আমরা খোলা বাজারে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এই জিনিসগুলো বিক্রয় করাকে বুঝে থাকি। তারপর চলে যাচ্ছি 26 নং প্রশ্ন, নিচের কোন ব্যাংক মুদ্রার ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে? মুদ্রা সম্পর্কিত যা যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এখন মুদ্রা বাজারটা কেমন হবে, মুদ্রা বাজারে কতটুকু মুদ্রার সাপ্লাই থাকবে, এই সব কিছু, একটা মুদ্রার ক্রয় ক্ষমতা কতটুকু হবে, এই সব কিছুই ডিপেন্ড করে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। তাহলে এখানে অ্যান্সারটা হবে কেন্দ্রীয় ব্যাংক। তারপর চলে যাই 27 নং প্রশ্ন, মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? বাংলাদেশে বলো অথবা যে কোনো দেশে বলো, মুদ্রা প্রচলনকারী একমাত্র এটার অধিকার যে ব্যাংকের আছে সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। এটা যে কোনো দেশে তুমি যাও না কেন, প্রত্যেকটা দেশে কিন্তু একই বিষয়, মুদ্রা প্রচলনকারী, একমাত্র মুদ্রা প্রচলনকারী কেন্দ্রীয় ব্যাংক। তবে পরবর্তীতে মুদ্রা প্রচলনে সাহায্য করে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো, কিন্তু মুদ্রা সাপ্লাই করা বা মুদ্রা ছাপানো এই সম্পূর্ণ কাজের একমাত্র অধিকারী হলো কেন্দ্রীয় ব্যাংক। 28 নং প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কত? নির্বাহী পরিচালকের সংখ্যা 12 জন। নির্বাহী পরিচালকের সংখ্যা অর্থাৎ এক্সিকিউটিভ যারা অফিসার থাকে, এখানে টোটাল 12টা পোস্ট থাকবে, 12টা পোস্টের জন্য 12 জন পরিচালক থাকবে। তাহলে নির্বাহী পরিচালক থাকবে 12 জন। এখানে 4 জন থাকে সাধারণত ডেপুটি গভর্নর, গভর্নর একজনই থাকে, আবার অর্থনৈতিক উপদেষ্টাও কিন্তু একজন থাকে। তাহলে দেখো, পরের প্রশ্নটাই কিন্তু বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা কতজন? এটা যে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে সেম তা কিন্তু নয়, শুধুমাত্র বাংলাদেশের কথা এখানে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে অর্থনৈতিক উপদেষ্টা একজন, অর্থাৎ উপদেষ্টা হিসেবে কাজ করে একজন বা একটা পোস্ট, আর নির্বাহী পরিচালক হিসেবে 12 জন, ডেপুটি গভর্নর হলো 4 জন। 30 নং প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছে? বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম কিন্তু 1971 সাল থেকেই শুরু হয়ে গেছে। তাহলে এখানে 71 সালই আমাদের প্রতিষ্ঠার সাল আমরা বলতে পারি। তারপর দেখো, এই যে কবে থেকে কার্যকর হয়, বাংলাদেশ ব্যাংক কবে কার্যকর হয় অর্থাৎ কবে থেকে কার্যক্রম শুরু হয়? বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয় 1971 সালের 16ই ডিসেম্বর থেকে, কিন্তু পরবর্তীতে এটা অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতির যে আদেশ, সেই আদেশ পায় 1972 সালের 26শে মার্চ। তারপর থেকে এটা সাধারণত ওই অধ্যাদেশ অনুযায়ী পালিত হয় বা পরিচালিত হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটার কার্যক্রম শুরু হয় 16ই ডিসেম্বর 1971 সাল থেকে। তারপরে 32 নং প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করে? দেখো, বাংলাদেশ ব্যাংকের একদম সবার প্রধান যে, সে হচ্ছে গভর্নর, সবচেয়ে প্রধান বা সবার উপরে যে থাকে সে হচ্ছে গভর্নর। এবার দেখো, ডেপুটি গভর্নর, একজন হচ্ছে গভর্নর থাকবে যে সবার হেড, তার আন্ডারে 4 জন ডেপুটি গভর্নর থাকবে, অর্থাৎ একজন গভর্নরকে সাহায্য করার জন্য 4 জন ডেপুটি গভর্নর থাকে। তাহলে ডেপুটি গভর্নর হলো
4 জন। এরপর চলে যায় 34 নং প্রশ্ন। 34 নং প্রশ্নে বলছে নিচের কোনটি বাংলাদেশের মুদ্রা বাজারের অভিভাবক? মুদ্রা বাজারের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। এটা কিন্তু আমরা জানি, মুদ্রা বাজারের অভিভাবক বলতে আমরা কেন্দ্রীয় ব্যাংককে বুঝি এবং বাংলাদেশের জন্য কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। তারপর সবার শেষ প্রশ্ন 35 নং প্রশ্ন, কর্মকাণ্ডের দিক থেকে কেন্দ্রীয় ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে? কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কাজগুলো পরিচালনা করার জন্য টোটাল 9টা বিভাগ রয়েছে। টোটাল 9টা বিভাগ কাজ করার মাধ্যমে পুরো কেন্দ্রীয় ব্যাংকটা পরিচালিত হয়। তাহলে এখানে কর্মকাণ্ডের দিক থেকে কেন্দ্রীয় ব্যাংকের টোটাল 9টি বিভাগ রয়েছে। তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত ধারণা এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় চলে আসতে পারে তার একটা ছোট্ট ধারণা। আশা করছি সবাই বুঝতে পেরেছো যে তোমার পরীক্ষায় কি কি প্যাটার্নের প্রশ্ন থাকতে পারে। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।